মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। দূরে যান আপনি, তফাৎ যান। আপনার সঙ্গে আমার কোনো চেনাশোনা নেই, আপনাকে আমি চিনি না। কোন মুখে শেহজাদির সামনে দাঁড়াবি তুই? একটা খুনে দাগি আসামিকে কে শাদি করবে বলতো? বলছি তোমায় সাচ্চা হুজুর, কসম খোদার, অমন মনি দ্বিতীয়টি নেই দুনিয়ায় আল্লাহ। কিন্তু শেহজাদি কই, আর দৈত্যটাই বা গেল কোথায়? আমি হব মালিক, সুলতানিয়তের মালিক হব আমি। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আলাদিনের আশ্চর্য প্রদীপ, পঞ্চম পর্ব। বেগম শাহরাজাদ শোনাচ্ছেন আলাদিনের আশ্চর্য প্রদীপের কাহিনী। শেষ পর্যন্ত আলাদিন তার আম্মিকে হাত করে ফেলে। আম্মি আলাদিনের সঙ্গে শেহজাদির শাদির প্রস্তাব নিয়ে যায় সুলতানের কাছে। সুলতানের হাতে তুলে দেয় দৈত্যর আনা দুনিয়ার শ্রেষ্ঠ মণি। মণি পেয়ে খুশি হয় সুলতান। শাদির প্রস্তাবে রাজিও হয়ে যেত সে, কিন্তু বাদ সাধে উজির। উপযুক্ত আর কাউকে না পেলে যে উজিরের বেটার সঙ্গে শেহজাদির শাদি দেবে বলে কথা দিয়েছে সুলতান, তাই উজিরকেও সময় দিতে হয়। সুলতান উজিরকে 7 দিনের সময় দেয়। এই 7 দিনের মধ্যে উজির যদি আলাদিনের দেওয়া মণির থেকেও ভালো মণি এনে দিতে পারে, তাহলে উজিরের বেটার সঙ্গেই শেহজাদির শাদি দেবে সুলতান। সুলতানের শর্ত শুনে আলাদিন তো ভারী খুশি। দুনিয়ার শ্রেষ্ঠ মণির থেকেও ভালো মণি আর কি আনবে উজির? সে 7 দিন কেন 7 বছরেও আনতে পারবে না, সে কথা উজিরও জানে। তাই সে বিয়ে ভাঙে অন্য উপায়। আলাদিনকে যে ভিনদেশি গুপ্তচর ধরে নিয়ে গিয়েছিল, সেই গুজবকে কাজে লাগায়। সুলতানকে জানায় যে গুপ্তচরের কবল থেকে ফিরে আলাদিনের দিন বদলে গেছে। কখনো তার কাছ থেকে সোনার থালা বের হচ্ছে, আবার কখনো মণি। এর মাঝেই আবার সে সুলতানের প্রাসাদের চারপাশে ঘুরঘুর করছিল। খোদ উজির তাকে পাকড়াও করেছে। সুতরাং সব দিক বিচার করে আলাদিনের ভিনদেশি চরের সঙ্গে আঁতাত স্পষ্ট। তাই উজির তাকে গ্রেপ্তার করার হুকুম দেয়। সুলতান অবশ্য প্রমাণের অভাবে সেই অনুমতি দেয় না। তারপর কি হয় বেগম? সুলতান তো আলাদিনকে গ্রেপ্তার করে। না হুজুর, উজিরের দাখিল করা প্রমাণ আলাদিনকে গ্রেপ্তার করার জন্য উপযুক্ত মনে হয় না সুলতানের। কিন্তু শাদিটা ভেঙে যায়। সেটাই তো উজির চেয়েছিল। হ্যাঁ, এবং যা চেয়েছিল উজির তাই হয়। সুলতান উজিরকে আলাদিনের সম্পর্কে আরও খোঁজ খবর নেওয়ার হুকুম দেয়। ওই আলাদিনকে চোখে চোখে রাখতে হবে উজির। ওর বিরুদ্ধে যে প্রমাণগুলো তুমি দাখিল করেছ, তার উপর নির্ভর করে ওকে ওকে ফাঁসি দেওয়া যাবে না। কি ফাঁসি দেবেন ওকে? আলবাত, দেশের সঙ্গে গদ্দারি যে করে তার তো তাই সাজা হওয়া উচিত উজির। ফাঁসি হওয়া উচিত। দেশেরটা খাবে, দেশেরটা পড়বে, আর গোলামি করবে অন্য দেশে। না, এ মেনে নেওয়া যায় না উজির। আরও মেনে নেওয়া যায় না, কারণ নিজের দেশের ক্ষতির বিনিময়ে এই গোলামি। বিলকুল হুজুর। তাই আমার ওর বিরুদ্ধে পাক্কা প্রমাণ চাই। আচ্ছা, জি হুজুর, ঠিক আছে। তুমি জোগাড় করো। জি বিলকুল। তবে আমার আর একটা আরজি আছে হুজুর। হ্যাঁ, বলো। এই যা হয়ে গেল তাতে গোস্তাখি মাফ হুজুর। আমি আর ভরসা করতে পারছি না। কিসের ভরসা? মানে ওই আমার বেটার সঙ্গে শেহজাদির শাদিটা। সে কি? তুমি কি এই শাদি চাও না? আর না হুজুর, আমার কথার মতলব তাই ছিল না। তাহলে? আমি বলছিলাম, যদি হুজুর মেহেরবানি করে শেহজাদির শাদিটা এই বেলা সেরে ফেলেন তাহলে। হ্যাঁ, কথাটা মন্দ বলনি তুমি। শাদিটা যখন দেবই বলেছি তখন
দিয়ে দিলেই হয়। আর শাদী হলে তো আমার মেয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে না, সেটা তো হবে না। ঘরের মেয়ে ঘরেই থাকবে, মাঝখান থেকে শাদীটাও হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, জি জি, বিলকুল হুজুর, বিলকুল। বেশ, তাহলে আগামী জুম্মাবারে আমার মেয়ের সঙ্গে তোমার বেটার শাদী হবে। জুম্মাবার তো আগামীকালই হুজুর। হ্যাঁ, কেন পারবে না ইন্তজাম করতে? আরে খুব পারবো হুজুর, খুব পারবো। তাহলে ঘোষণা করে দাও উজির, কাল সারা সুলতানিয়াতের সবার দাওয়াত আমার প্রাসাদে। দিনভর দারুণ মেহফিল হবে, খানা পিনা নাচা গানা কিছু যেন বাদ না যায় উজির। আমার একমাত্র মেয়ের শাদী বলে কথা। উজির ঠিক এটাই চাইছিল বহুদিন ধরে, কিন্তু সুলতানি রাজি হচ্ছিল না। এত তাড়ার কি আছে উজির, থাক না মেয়েটা আর কটা দিন তার আব্বার হয়ে। সে তো হুজুর, শাদী হলেও আব্বারই থাকবে সে। তাকে তো আর আমার ঘরে তোলার মতো বেয়াদবি করব না আমি। না উজির, আর কটা দিন যেতে দাও, মেয়েটা আর একটু বুঝদার হোক। এখনো যে মেয়েটা বড্ড নাদান। এবার যখন রাজি হয়েই গেল সুলতান, তখন উজিরকে আর পায় কে? ওসব আলাদিন, ভিনদেশি গুপ্তচর, দেশের সুরক্ষা সব ভুলে যায় উজির। সে তখন স্বপ্ন দেখতে থাকে, আর মাত্র একটা দিন। তারপর আমার বেটার শাদীটা একবার হয়ে যাক শেহজাদির সঙ্গে, তারপর আর কি, শিকারে যাবে উজির সুলতানকে নিয়ে। আর শিকারে গিয়ে হঠাৎ ঘোড়া থেকে পড়ে মরে যাবে সুলতান। তারপর সুলতান হবে আমার বেটা। হ্যাঁ, আর আমি এই সুলতানিয়াতের মালিক। আমি হব মালিক, সুলতানিয়াতের মালিক হব আমি। জোর কদমে শাদীর প্রস্তুতি শুরু হয়। অলিতে গলিতে হেঁকে যায় ঘোষক, শোনো শোনো শোনো, আগামীকাল শাহজাদি বদরের সঙ্গে উজির সাহেবের বেটা হাসানের শাদী। এই খুশিতে সুলতান দেশের সকলের জন্য দাওয়াত দিয়েছেন। সারাদিন চলবে এই দাওয়াত। সুলতানের ইচ্ছা আগামীকাল সকলে সকাল থেকেই এই দাওয়াতে শামিল হয়ে আনন্দ ফুর্তি করো। শোনো শোনো শোনো। ঘোষণা শুনতেই চমকে ওঠে আলাদিনের আম্মি। কি হলো? এই তো সুলতান 7 দিন সময় দিলেন, উজিরকে বললেন যে 7 দিনের মধ্যে আমার বেটার ভেট পাঠানো যে মণি, তার থেকেও ভালো মণি জোগাড় করতে। তাহলে কি উজির জোগাড় করে ফেললো? ঘোষণা আলাদিনেরও কানে যায়। সে ছুটে আসে তার আম্মির কাছে। আম্মি শুনেছো আম্মি? কিছুই তো বুঝতে পারছি না। এ হতে পারে না আম্মি, এ হতে পারে না। ওই মনির চেয়ে ভালো মনি উজির কিছুতেই জোগাড় করতে পারে না। তাহলে সুলতান এমন ঘোষণা দেবেন কেন? নিশ্চয়ই জোগাড় করে ফেলেছে। হতেই পারে না আম্মি, কিছুতেই হতে পারে না। জানো আম্মি, দেশের 3 জন সেরা জহুরিকে দিয়ে আমার ওই মনি পরখ করিয়েছেন সুলতান। তাদের মধ্যে ওই বাজারের হুসেন মিয়া একজন। আমি তোর কাছেই সোনার থালাগুলো বেচি, ভালো দোস্তি হয়ে গেছে ওর সঙ্গে। ওই শুনলাম সবাইকে ফলাও করে বলছে এমন মনি নাকি দুনিয়ায় 2টো নেই। ও কি ভুল বলবে? কি জানি বেটা, আমি কি করে বলবো বল? আমি তো এসবের কিছুই বুঝি না। আমার কি মনে হয় জানো আম্মি? কি? এসব ওই উজিরের শয়তানি। ও নিশ্চয়ই কিছু গন্ডগোল পাকিয়েছে। উজির যে এর মধ্যে আছে সে তো স্পষ্ট। সে তো আর আলাদা করে বলার কিচ্ছু নেই। কিন্তু কি করেছে উজির? সেটাই তো জানতে হবে, কিন্তু কি করে? কি করে আর? আলাদিনের তো একমাত্র আশা ভরসা সেই চিরাগের দৈত্য। সেই দৈত্যকেই তলব জানায় আলাদিন। আবার সে চিরাগ ঘষে দৈত্যকে ডাকে। হুকুম করো মেরে আকা, বলো কি চাই। দিল যা তোমার খোয়াইশ করে, হাজির করি তাই। কোনো ভনিতা নয়, আর কোনো কথাও নয়। দৈত্য হাজির হতেই
সরাসরি বিষয় চলে যায় আলাদিন। আচ্ছা দৈত্য, একটা কথা বলো, তুমি ওই যে মণি আমাকে দিয়েছিলে, ওর চেয়ে ভালো মণি কি এই দুনিয়ায় আর থাকতে পারে? কে কি বলছো তুমি? এই দেখো, তোমরা মানুষরা না বড্ড নির্লজ্জ। একটা দৈত্যকে ভড়কে দিচ্ছ। বলি বলি লজ্জা শরম কিছু হচ্ছে না তোমার? আহা, অত শত বুঝি না। আমি যেটা জানতে চাইছি সেটা বলো, স্পষ্ট করে বলো। বলছি তোমায় সাচ্চা হুজুর, কসম খোদার, অমন মনি দ্বিতীয়টি নেই দুনিয়ায় আল্লাহর। আহা, ছড়া কেটো না তো, বিরক্ত লাগছে। অমন মণি যদি দ্বিতীয়টি না থাকে, তাহলে শেহজাদির সঙ্গে উজিরের ছেলের বিয়ে হচ্ছে কি করে? মনির সঙ্গে বিয়ের কি সম্পর্ক? সম্পর্ক নেই, ওই মণির ওপরেই তো নির্ভর করে আছে আমাদের শাদীটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে বুঝতে দাও। বোঝাবুঝির কি আছে? সুলতানকে ওই মণিটা আমি দিয়েছিলাম আম্মির হাত দিয়ে। সুলতান ওটা পেয়ে খুশি হয়েছিলেন, বলেছিল 7 দিনের মধ্যে যদি উজির ওর চেয়েও ভালো মণি এনে দিতে পারে, তবে উজিরের বেটার সঙ্গে শেহজাদির বিয়েটা দেবে, আর উজির না পারলে আমার সঙ্গে শেহজাদির বিয়ে হবে। বিয়েটা কি হয়ে গেছে? উফ, কিচ্ছু খবর রাখো না দেখছি। হয়নি, কিন্তু হবে, কাল হবে, সুলতান ঘোষণা করেছে। বড্ড চিন্তায় ফেলে দিলে তো মালিক। তাহলে কি তোমাদের উজির ওর চেয়েও ভালো মনি পেয়ে গেল? সেটাই তো জিজ্ঞেস করছি তোমাকে। আচ্ছা আচ্ছা, রোশো মালিক রোশো, আমি খবর নিয়ে আসি। খবর আনতে হুশ করে বেরিয়ে যায় দৈত্য, আবার হুশ করে ফিরেও আসে। তাকে মুহূর্তের মধ্যে ফিরে আসতে দেখে অবাক হয় আলাদিন। কি ব্যাপার, এর মধ্যে খবর নেওয়া হয়ে গেল? সব জেনে এসেছি মালিক, সব, একেবারে পাক্কা খবর। উজিরের মন পড়ে এসেছি, আর সুলতানেরও। আর শেহজাদির? রক্ষে করো মালিক। মহিলাদের মনের মধ্যে ঢোকা আমার কম্য নয়। আমার বহুত ভয় করে। একবার খেপে গেলে না, আস্ত রাখবে না। দেখনি তোমার আম্মিকে কেমন চেলা কার্ড দিয়ে পেটায়? সে কথা ছাড়ো, আগে কি খবর বলো। খবর তো মারাত্মক। দৈত্য গিয়ে শোনে খোদ শেহজাদি এই শাদী করতে রাজি নয়। সে কেঁদে কেটে তার সই ফাতিমাকে বলছে, আমায় বিষ দে সই, আমি আজ রাতেই বিষ খেয়ে মরে যাব। ছি শেহজাদি, তুমি মরে গেলে তোমার আব্বা সুলতান কষ্ট পাবে যে। মোটেও কষ্ট পাবে না, নইলে কি অমন ছেলের সঙ্গে আমার শাদী ঠিক করে? একটা বাদর মুখ, কালো হতকুচ্ছিত বেটে বামুন, আব্বার ওকে পছন্দ হলো কি করে? ব্যাস, শুধু এইটুকুই শুনে এসেছো? আরো আছে। তোমাকে তো উজির দাগি আসামি বানিয়ে ছেড়েছে। বলে তোমার ভিনদেশি গুপ্তচরের সঙ্গে সাঁট আছে। সুলতান আবার তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলেছে উজিরকে, তোমায় ফাঁসি দেবে। শাদীটা হতে দাও না, তারপর দেখবে তোমাকে নিয়ে কেমন টানা টানি করে। দৈত্যর মুখে শেহজাদির খবর শুনে আলাদিনের মনে যেটুকু আশা জন্মেছিল, সেটাও দপ করে নিভে যায় সুলতান ও উজিরের খবর শুনে। এবার কি করব আমি? আমি বলবো? আরে তোমাকেই তো জিজ্ঞেস করছি। আমার কথা যদি মানো তো মালিক, এই বিয়ে শাদীর চক্করে পড়ো না। চলো, তোমাকে আর তোমার আম্মিকে একটা দারুণ দেশে নিয়ে যাচ্ছি। দৈত্যের পরামর্শ শুনে তো আলাদিনের পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যায়। আমি কি না শেহজাদির প্রেমে পাগল? তাকে না পেলে মরে যাব, উনি এসেছেন আমাকে উল্টো বুদ্ধি দিতে। আহা আহা আহা, চটছো কেন মালিক, চটছো কেন? আমি কি মন্দ বলেছি? এই দেখো না, আমি কেমন বিয়ে শাদী না করে তোফা আছি। আমি পারবো না, ওই শেহজাদিকে বিয়ে না করলে আমি মরে যাব। এ তোমার ইচ্ছা। কথায় কথায় খালি মরতে চাও, কিন্তু মরো না। কিন্তু আমার যা ভালো মনে হয়েছে তোমাকে তাই বলেছি। শত হলেও তুমি আমার মালিক,
তোমার সর্বনাশ তো আমি চাইতে পারি না। দৈত্যর ওপর দারুণ চটে যায় আলাদিন। তাকে গালাগালি দিয়ে চিরাগে পাঠিয়ে দেয় তখনকার মতো। তারপর বসে ভাবতে। আচ্ছা, যদি দৈত্যকে বলে শেহজাদির মুখটা এঁটে দেওয়া যায়, তাহলে তো শেহজাদি শাদি কবুল করতে পারবে না। তাহলেই তো আর শাদি হবে না। আবার সময় চলে গেলে না হয়। পরদিন আবার দৈত্যর তলব পড়ে। হুকুম করো মেরে আকা, বলো কি চাই। দিল যা তোমার খ্বাইশ করে, হাজির করি তাই। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমাকে একটা কাজ করতে হবে। জো হুকুম মেরে মালিক, যেমন তুমি চাও তেমনটাই করব আমি, শুধু দেখে যাও। আরে ধুর, আবার ছড়া কাটে। আগে যেটা বলছি সেটা শোনো। সেদিন সন্ধে হতেই সুলতানের প্রাসাদে কাজী সাহেব হাজির হয়। আলাদিনও সবার সঙ্গে ঢুকে পড়ে সুলতানের দাওয়াতে। কিন্তু শেহজাদি কই? শেহজাদিকে তো দেখতে পাচ্ছি না। আর দৈত্যটাই বা গেল কোথায়? হঠাৎ তুমুল শোরগোল পড়ে যায়। হাকিমের তলব পড়ে। কানাঘুষো শোনা যায় শেহজাদি নাকি জ্ঞান হারিয়েছে। এই রে, আবার বিষ টিস গিলে নিল না তো? আলাদিনের তো বুক ধরাস ধরাস করে ওঠে। উফ, এই সময়ে দৈত্যটাও নেই। ওকে ছেড়ে রাখাই আমার ভুল হয়েছে। ঠিক তখনই আলাদিনের কাঁধে টোকা পড়ে। পিছন ফিরে দেখে সিপাহী। আলাদিনের তো সিপাহী দেখে বুকটা ছ্যাঁক করে ওঠে। ধরতে এলো নাকি তাকে? জি জনাব। হুকুম মতো কামটি সেরে এসেছি সরকার। শেহজাদি ঘুমিয়ে গেছে, চিন্তা নেই আর। কথা শুনে বুঝতে পারে লোকটা আসলে দৈত্য। সিপাহী সেজে ঘুরে বেড়াচ্ছে। দৈত্যর কথায় লাফিয়ে ওঠে আলাদিন। ঘুমিয়ে গেছে? এই আস্তে আস্তে, লোকে শুনতে পাবে যে। আর শুনবে। সবাই তখন ছোটাছুটি শুরু করেছে। যার শাদি সেই অজ্ঞান হয়ে পড়েছে, সে আবার কিনা দেশের শেহজাদি। লোকে কি স্থির থাকতে পারে এমন খবর শুনে? সবাই প্রাসাদের অন্দরমহলে ঢোকার চেষ্টা করছে। হঠাৎ খোদ সুলতান এসে দাঁড়ায় সবার সামনে। চুপ, শান্ত হও সবাই। সুলতানের সঙ্গে হাকিম, উজির, কাজী এবং আরো অনেকে। সুলতান ঘোষণা করে, না না, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। শেহজাদি সামান্য অসুস্থ হয়ে পড়েছে, তবে তার জন্য শাদি আটকায়নি। শেহজাদি বদর উজিরের বেটা হাসানকে তার স্বামী রূপে কবুল করেছে। এখন সে বিশ্রাম নিচ্ছে। তোমরা জশ্ন মানাও। সুলতানের ঘোষণা শুনে সকলে হৈ হৈ করে ওঠে। এদিকে আলাদিন আর দৈত্য তো অবাক। আলাদিন হঠাৎ রেগে যায়। দৈত্যের গলা টিপে ধরে বলে, এই কথা বল, সত্যি করে বল, এসব কি ফেরেববাজি করছিস? দৈত্য তো চি চি করে ওঠে। আরে করছো কি মালিক? সবাই সবাই জানতে পেরে যাবে যে। থামো থামো, আমি কিন্তু পালাবো, তুমি ফেঁসে যাবে, থামো। দৈত্যর কথায় হুঁশ হয় আলাদিনের। সে দৈত্যকে ছেড়ে দেয়। দৈত্য নিজের পোশাকটা ঠিকঠাক করে বলে, এক কাজ করো মালিক, আমি তোমায় ভেতরে নিয়ে যাই, তুমি নিজের চোখে দেখে নাও। এর চেয়ে ভালো প্রস্তাব আর কি হতে পারে? সুতরাং দৈত্যর সঙ্গে আলাদিন হাজির হয় শেহজাদির ঘরে। দুজনে পর্দার আড়ালে লুকিয়ে দেখে শেহজাদি অকাতরে ঘুমোচ্ছে। দেখলে, আমি বলেছিলাম না? তাহলে শাদি কবুল করলো কি করে? সেটাও স্পষ্ট হয়ে যায় উজির, কাজী আর হাকিমের কথায়। তারা তখন ওখানেই ছিল, আর কেউ ছিল না ঘরে। শোনো হেকিম আর কাজী সাহেব, তুমিও শোনো। যদি বাঁচতে চাও তাহলে এই মিথ্যেটা যেন চিরকাল চাপা থাকে, বুঝতে পেরেছো? না না না, আপনি কিছু ভাববেন না হুজুর। আমি জনে জনে রটিয়ে দেব। শেহজাদির জ্ঞান ফিরেছিল, তারপর শাদি কবুল করেছে। তারপরে আমি ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। খুবই ক্লান্ত ছিল তো। হ্যাঁ, আর কাজী সাহেব? আমার অত শত জেনে কাজ কি? আমার কাজ শাদি কবুল করানো। লোককে গিয়ে বলবো শেহজাদি শাদি কবুল করেছে, বাস।
তাহলেই হবে তো? উজিরের ষড়যন্ত্র স্পষ্ট হয়ে যায় আলাদিনের কাছে। এবার আজ রাতে শেহজাদির ঘরে আমার বেটাকে একবার ঢুকিয়ে দিতে পারলেই হলো। বাকিটা আমার বেটাই করে নেবে। একেবারে কেল্লা ফতে। উজিরের চোখ ঝলসে ওঠে মুহূর্তের জন্য। সে চোখ দেখে খোদ আলাদিনের দিল ধরাস করে ওঠে। চলো চলো চলো, এবার জশ্ন মানাই। আরে এইবার তো জশ্নের সময় হয়েছে। আমি কথা দিলাম তোমায় শেহজাদি, আমি তোমায় এই শয়তানদের কবল থেকে বাঁচাবো। তোমার কিচ্ছুটি করতে পারবে না ওরা। তখনই দরজায় আওয়াজ হয় খুট করে। আলাদিন চমকে একবার দরজার দিকে দেখে লাফ দিয়ে সরে আসে দৈত্যর কাছে। এক্ষুনি বাড়ি নিয়ে চলো। নিমেষে আলাদিনকে বাড়িতে এনে ফেলে দৈত্য। এবার কি হুকুম মালিক? তুলে আনবো তোমার শেহজাদিকে? তুলে তো আনতেই হবে, কিন্তু একজনকে নয়, দুজনকে। আর কাকে? ওই উজিরের বাঁদর বেটাটাকেও তুলে আনতে হবে। জো হুকুম মালিক। দৈত্য তুলে আনার জন্য যেতে গেলেই আলাদিন থামায় তাকে। আরে আরে, কোথায় চললে? এই যে মালিক, হুকুম দিলে। দাঁড়াও দাঁড়াও, এখন কিচ্ছু করো না, রাত হতে দাও। রাতে তুলে আনবো? রাতে যখন শেহজাদির ঘরে ওই উজিরের বাঁদর বেটা ঢুকবে, তখন একেবারে পালঙ্ক সমেত দুটোকে তুলে এনে হাজির করবে এই ঘরে। ততক্ষণ এই ঘরটা ঠিকঠাক করে ফেলি আমি। হুকুম করো মালিক, আমি করে দিচ্ছি। না না না, তুমি যাও, শেহজাদিকে পাহারা দাও। ওই উজির আর ওর বেটা যেন ওর আর কোনো সর্বনাশ না করতে পারে। যদি কিছু বেগড়বাই করে তো তক্ষুনি আমাকে জানাবে। জো হুকুম মালিক। আলাদিনের হুকুম মেনে দৈত্য চলে যায় শেহজাদিকে পাহারা দিতে। আলাদিন তার ঘরটা একটু গোছগাছ করে নেয়। সে কথা আম্মিকে বলতে আম্মি নিজেই নিজের হিল্লে করে নেয়। কিন্তু আম্মির কি হবে? আজ রাতে তো তাকে এখানে রাখা যাবে না, এ বাড়িতে তো একটাই ঘর। সে তুই চিন্তা করিস না বেটা, আমি ওই রসোই ঘরে শুয়ে যাব। কিন্তু বেটা, যা করবি সাবধানে করবি কিন্তু। ও তুমি চিন্তা করো না আম্মি, ওই শয়তান উজিরের সব ষড়যন্ত্র আমি ভেস্তে ছাড়ব। রাত তখন অনেক, দাওয়াত শেষ হয়েছে। নিমন্ত্রিতরা ঘরে ফিরে গেছে। নফর চাকররা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত। উজির সুলতানকে বলে, বলছিলাম হুজুর, এবার একটু বিশ্রামের প্রয়োজন আপনার। বিশ্রাম? হ্যাঁ, এবার সত্যি বিশ্রামের প্রয়োজন। অনেক দিন হলো উজির এই তখ্তে বসে আছি, বসে বসে হাঁপ ধরে গেছে উজির। এবার একটু বিশ্রাম নিতে হবে। আমি সে বিশ্রামের কথা বলছি না হুজুর। তবে মানে রাত তো অনেক হলো, আপনি ঘুমোবেন না? হ্যাঁ, যাব, কিন্তু বদরের ঘুম ভাঙলো না এখনো। ও নিয়ে আপনি চিন্তা করবেন না হুজুর, আমি তো আছি। হেকিম শেহজাদিকে ঘুমের ওষুধ দিয়েছে, একটু পরেই জেগে উঠবে। হ্যাঁ, সেই জন্যই তো জেগে বসে আছি আমি। আপনি ঘুমোতে যান হুজুর, অনেক দিন মেয়ের দায়িত্ব কাঁধে নিয়ে থেকেছেন, এবার যার কাঁধে সেই দায়িত্ব দিলেন তাকে সামলাতে দিন। হ্যাঁ বলছো? জি হুজুর, শেহজাদির পাশে আমার বেটা হাসানকে পাহারায় রেখে চলুন, আমরা বিশ্রাম নিয়ে নিই। হ্যাঁ, বাকিটা ওরা যা বোঝার বুঝে নেবে। হ্যাঁ, মন্দ বলনি কথাটা। হ্যাঁ, তাহলে তাই চলো। জি হুজুর, চলুন। নিজের বেটার কানে কুমন্ত্রণা ভরে তাকে শেহজাদি বদরের ঘরে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় উজির। প্রাসাদের আলো নিভে যায়। উজিরের বেটাও একে একে নিজের পোশাক খুলতে শুরু করে। শেহজাদি তখনও ঘুমোচ্ছে অকাতরে। পোশাকটা খুলে উজিরের বেটা শেহজাদির বিছানায় উঠতেই ফুস করে পালঙ্কটা মাটি থেকে অনেকটা উপরে উঠে যায়। ভয় চমকে যায় উজিরের বেটা। দৈত্য দেখে বেশি সময় নেওয়া যাবে না। সে নিমেষের মধ্যে পালঙ্ক সমেত ওদের দুজনকে এনে ফেলে আলাদিনের ঘরে। এই যে মালিক, দুজনকেই নিয়ে এসেছি, একেবারে পালঙ্ক সমেত।
উজিরের বেটা তো এসব দেখে একেবারে ভিড়মি খায়, কিন্তু ভয় পেয়েছে সে, এ তো আর দেখানো যাবে না। সে বিছানার উপরে বসেই তরপাতে থাকে। হেই, খবরদার! বেয়াদবের দল, আর এক পা এগোবি তো কেটে টুকরো টুকরো করে দেবো। তবা যা, তবা যা, যা যা যা। আর কেটে টুকরো করে দেব? তখন তাকেই আলাদিন কেটে টুকরো করে দেওয়ার মতলব করছে, আর সে বলে কিনা আলাদিনকে টুকরো করবে, সঙ্গে আবার দৈত্য। দৈত্য? মালিক, এক কাজ করো, একে এক্ষুনি কুচি কুচি করে কেটে। আলাদিন! আলাদিন ভাবতে পারেনি যে তার আম্মি আড়াল থেকে সব দেখছে। উজিরের বেটাকে কাটার হুকুম দিতে যেতেই আম্মি আটকায় আলাদিনকে। ছুটে আড়াল থেকে বেরিয়ে এসে নিজের বেটাকে জড়িয়ে ধরে বলে, না বেটা না, কিছু না করেই তোর নামে বহুত বদনাম রটে গেছে বেটা। এবার ওকে খুন করলে তোর আর মান ইজ্জত কিছুই থাকবে না। কোন মুখে শেহজাদির সামনে দাঁড়াবি তুই? একটা খুনে দাগি আসামিকে কে শাদি করবে বলতো? কথাটা তো একেবারে ভুল বলেনি আম্মি। কিন্তু আম্মি ওই শয়তানটা শেহজাদির জিন্দেগি নষ্ট করে দেবে নইলে। তো সেটা ওকে আটকা, তার জন্য জান নিতে হবে কেন? সুতরাং নতুন হুকুম জারি করে আলাদিন। দৈত্য, হুজুর, এই ছেলেটাকে মুখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখো সারা রাত। কাল ভোরের আলো ফোটার আগেই নিয়ে আসবো। জি হুজুর। আর শেহজাদির ঘুম ভাঙিয়ে দাও। দৈত্যর কথা মতো শেহজাদির কানের কাছে আলাদিন তুড়ি মারতেই জেগে ওঠে শেহজাদি। কে কে তুমি? চোর! দৈত্য তখন উজিরের বেটাকে বাড়ির পেছনে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। মুখ এমনভাবে বেঁধে দিয়েছে যে টু শব্দটি করার জো নেই তার। শেহজাদি বদর তো ঘুম ভেঙে উঠে আলাদিনকে দেখে ভয় পেয়ে যায়। সে তো আর চেনে না আলাদিনকে, কোনোদিন দেখেও নি। ভয় পেও না শেহজাদি, আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমাকে ছোঁবও না। আমি তোমার বন্ধু। আমি কোথায়? তুমি আমার ঘরে। তোমার ঘরে? হ্যাঁ, আর আমি জানি যে তুমি ওই শাদি একদম চাইছো না। ওই বাঁদরমুখো কালো হতকুচ্ছিত বেঁটে বামনটাকে একদম পছন্দ করো না তুমি। তুমি জানলে কি করে? আমি সব জানি শেহজাদি, কিন্তু একটা খবর তুমি জানো না। কি? তুমি যখন ঘুমোচ্ছিলে তখন তোমার শাদি হয়ে গেছে ওই বাঁদরটার সঙ্গে। হায় আল্লাহ, সে কি করে হয়? না না, এ হতে পারে না, আমি তো কবুল করিনি। জানি, তার আগেই তুমি ঘুমিয়ে পড়েছিলে। হবে হয়তো। ওরা আমাকে সাজাচ্ছিল, ওই বাঁদিরা। তখন হঠাৎ কি যে হলো, এত ঘুম পেয়ে গেল যে আমি আর বসে থাকতে পারলাম না। তারপর চোখ খুলে দেখি এখানে। তুমি যখন ঘুমোচ্ছিলে তখন উজির সাহেব হেকিম আর কাজীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে ওরা রটিয়ে দেয় যে তুমি শাদি কবুল করে আবার ঘুমিয়ে পড়েছ। না না, ঝুট, সব ঝুট। জানি আমি শেহজাদি, কিন্তু তোমার আব্বা সুলতানও যে ওদের কথা বিশ্বাস করেছেন। হতেই পারে না, আমার আব্বা আমায় ছেড়ে ওদের কথা বিশ্বাস করবে? বদনসিব শেহজাদির, তাই করে সুলতান। এ নিশ্চয়ই কোনো খোয়াব দেখেছিস তুই বেটি। ভোর হওয়ার আগে দৈত্যকে দিয়ে আবার শেহজাদি আর উজিরের বেটাকে পালঙ্ক সমেত ফেরত পাঠায় আলাদিন তাদের প্রাসাদে। উজিরের বেটাকে বলে দেয়, শুনে রাখ শয়তান, আমার নজর কিন্তু তোর ওপরে থাকবে। আমি আব্বাকে বলে তো। চুপ! তাহলে এখানেই তোকে গলা টিপে খুন করে দেব। আমার আম্মি বলায় একবার তোকে রেয়াত করেছি, বারবার করব না। আমাকে ছেড়ে দাও, দোহাই তোমার, ছেড়ে দাও, তোমার দুটো পায়ে ধরি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভয় পাস না, ছেড়ে দেব তোকে, তবে শর্ত আছে। কি শর্ত? আমি সব শর্তে রাজি। প্রথমত, খবরদার আজকের রাতে কি হলো না হলো যদি কাউকে বলেছিস। বলবো না, কিচ্ছু বলবো না। চুপ! তোর প্যারের আব্বাকেও বলবি না। লোকে জানতে চাইলে বলবি শেহজাদি ঘুমিয়েছিল, সারা রাত আর সে জাগেনি। তুই সারা রাত শুধু অপেক্ষা করেছিস, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আর খবরদার যদি শেহজাদিকে ছুঁয়েওছিস কখনো। ছোবো না, একদম ছোবো না, একদম না।
উজিরের বেটা কি আর কথা রাখার ছেলে? সে সকাল হতেই সব বলে দেয় উজিরকে। উজির তো শুনে বেটার ওপরেই তোড়পে নেয় খানি। আহাম্মক, একটা কাজও যদি তোকে দিয়ে ঠিক মতো হয়, সবই তো করে দিলাম। হ্যাঁ, এখন তোর হয়ে তোর বিবির সঙ্গে রাতটাও কি আমাকে কাটাতে হবে? হ্যাঁ, আমি কি করব আব্বা? আমি তো কিছু করার আগেই। চুপ, একদম চুপ। এই কথা আমাকে বললি, আর কাউকে যেন বলবি না, বুঝলি? কেউ জিজ্ঞেস করলে বলবি ও কথা কি আর বলা যায় হুজুর? সুলতানকে বলে উজিরের বেটা। সুলতান বেটির কথা শুনে চিন্তায় পড়ে গেছিল। এমন আজগুবি ঘটনা কি বিশ্বাস করা যায়? কিন্তু উজিরের বেটাকে জিজ্ঞেস করতেই তার সব ধন্দ কেটে যায়। জীবনে প্রথম তো কোনো পুরুষ মানুষের সঙ্গে রাত কাটালো, নিশ্চয়ই ভয় পেয়ে গেছিল খুব, তাই এসব ভুলভাল খোয়াব দেখেছে। বুঝলে উজির? জি জি, বিলকুল হুজুর, বিলকুল। তোমার বেটার কি খবর? সে তো খুব খুশির খবর হুজুর। আমি আর কিছু জিজ্ঞেস করিনি তাকে। তার খুশি বলে দিচ্ছে যে সে কি বলবে। হ্যাঁ, আব্বা হয়ে এত আর জিজ্ঞেস করতে পারি না নিজের বেটাকে আমি। আবারও আলাদিনের চাল ভণ্ডুল করে দেয় উজিরের বুদ্ধি। আলাদিনকে সব খবর এনে দেয় তার প্রদীপের দৈত্য। ওই শয়তানটাকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। ওটি করার আগে ভালো করে ভেবে নিও মালিক। মনে নেই তোমার আম্মি কি বলেছে? ওই জন্যই তো বেঁচে গেল শয়তানটা, নইলে কাল রাতই হতো ওর জিন্দগির শেষ রাত। ছাড়ো সে কথা, এখন বলো আমি কি করি? কি আবার? দৈত্যকে শেহজাদির পাহারায় পাঠিয়ে দেয় আলাদিন, আর নিজে ভাবতে বসে। একটা কথা ঠিক, আমি যদি কাল রাতে কি হয়েছে সেটা লোককে বলি, তাহলে লোকে বিশ্বাস করবে না। শুধু বিশ্বাস করবে না নয়, উল্টে আলাদিন আরও বিপদে পড়ে যাবে। সওয়াল উঠবে, আলাদিন এসব জানল কি করে? তখন সবার আগে বলতে হবে দৈত্যর কথা। আর তাহলেই সব জেনে যাবে সবাই। সেটা কিছুতেই করা যাবে না। তাহলে কি করা যায়? আলাদিনের হয়ে কাজটা করে দেয় শেহজাদি। তুমি কেন বিশ্বাস করছো না আব্বা? তোমার উজিরের ওই বেটা ঝুট বলছে। কিচ্ছু ঝুট বলছে না বেটি। আসলে তুই ক্লান্ত ছিলি কাল রাতে, তার ওপরে ভয় পেয়ে গেছিস হয়তো। জিন্দেগিতে প্রথম একটা পুরুষ মানুষের সঙ্গে এক ঘরে থেকেছিস, তাই এইসব খোয়াব দেখেছিস আমার মনে হয়। আমি কোনো খোয়াব দেখিনি আব্বা, আমি সব সচ বলছি। তুমি ওই ছেলেটাকে হাজির করো এখানে, সে সব জানে। কোন ছেলেটা? আমার দোস্ত। কি নাম তার? নাম? আলাদিনের নামটাই তো জানা হয়নি শেহজাদির। সে কি করে নাম বলবে? নাম তো জানি না আব্বা। ওই যে সুন্দর দেখতে ছেলেটা, ওই একটা ভাঙা ঘরে থাকে, সঙ্গে আবার একটা মুস্কো মতো লোকও ছিল, ঠিক মানুষের মতো নয়, অনেকটা অনেকটা। ভাঙা ঘরে সুন্দর ছেলে, সঙ্গে আবার মুস্কো লোক, সে আবার ঠিক মানুষের মতো নয়। এসব তো কিসসা ফাসানা দাস্তায় থাকে, আর থাকে ইনসানের খোয়াবে। আর কিচ্ছু বলতে হবে না বেটি, আর কিচ্ছু বলতে হবে না। আমি সব বুঝে গেছি, তুই কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তার জন্যে হেকিম ডাকতে হবে হুজুর? হ্যাঁ উজির, হেকিমের একবার আসা প্রয়োজন। মেয়েটার মাথায় আবার কোনো গোলমাল দেখা দিল না তো? বারবার ও কেন এক কথাই বলছে বলো তো? ঘুমের মধ্যে খোয়াব তো কত কিছু দেখে মানুষ, সেসব কি আর মনে থাকে? আর তাছাড়া ও কেন বারবার বলছে যে ও কবুল করেনি শাদী? জি, আমি তো নিজে ছিলাম সেখানে, নিজে কানে শুনেছি শেহজাদি কবুল করেছে। সেটাই তো তুমি ছিলে, হেকিম ছিল, কাজী ছিল। হাকিম শেহজাদিকে ভালো করে পরীক্ষা করে শরীর খারাপের কোনো লক্ষণই পায় না। শাহজাদি একদম সুস্থ আছেন হুজুর। সে তো বুঝলাম হেকিম, কিন্তু ও এসব উল্টো পাল্টা বকছে কেন? এসব বাইরে জানাজানি হয়ে গেলে তো বদনাম হবে। হাকিমের সঙ্গে পরামর্শ করে শেহজাদি আর উজিরের বেটাকে হাওয়া বদলের জন্য পাঠাবে বলে ঠিক করে সুলতান।
সে খবর দৈত্য আলাদিনকে দিতেই আলাদিন চিন্তায় পড়ে যায়। শেহজাদিকে ঘুরতে পাঠাবে ওই শয়তানটার সঙ্গে? আলাদিন ঠিক করে আর নয়। এবার আসল কথাটা সুলতানের সামনে বলতে হবে। অনেক ভেবে সঠিক লোক দুটিকে পেয়ে যায় আলাদিন। দৈত্য, হুকুম হুজুর। এমন কিছু একটা করতে হবে যাতে কাজী আর ওই হেকিম সত্যি কথাটা সুলতানের সামনে বলে। ওদের তো আবার উজির ভয় দেখিয়ে রেখেছে। আসল কথা বললে জান নিয়ে টানাটানি হবে। সুতরাং এমনি এমনি তো আর ওরা সত্যি কথাটা বলবে না। ওদের দিয়ে বলাতে হবে মালিক। কিন্তু কি করে? সেদিন দরবার প্রায় শেষের পথে। হঠাৎ হাকিম ছুটতে ছুটতে ঢোকে। বাঁচান হুজুর, বাঁচান, বাঁচান আমাকে। আপনি একমাত্র আমাকে বাঁচাতে পারেন। রেহেম করুন হুজুর, রেহেম করুন। হঠাৎ হাকিম এমন করে দরবারে ঢোকায়, সুলতানের সঙ্গে বাকি সবাই রীতিমতো অবাক হয়ে যায়। উজির তো বোঝে না হাকিমের ওভাবে ছুটতে ছুটতে আসার কারণ। কেন হাকিম একেবারে সুলতানের পায়ের ওপর গড়াগড়ি দিচ্ছে? সে এগিয়ে আসে হাকিমকে তুলতে। আরে 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 আরে, করছো কি হেকিম? কি করছো? দূরে যান আপনি, তফাৎ যান। আপনার সঙ্গে আমার কোনো চেনাশোনা নেই। আপনাকে আমি চিনি না। যান, যান বলছি, যান। হেকিম, হাকিমের এমন ব্যবহারে চটে ওঠে খোদ সুলতান। কি বলছো তোমার খেয়াল আছে? ও এখন শুধু উজির নয়, এই দেশের ও আমার বেটির স্বামীর আব্বা। সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায় হুজুর, সব ঝুট। চুপ করো বেয়াদব। হুজুর, মেহরবানি করে আমাকে বলতে দিন, শাহজাদি বদর কবুল করেনি এই শাদি? হাকিমের কথা শুনে সকলে থমকে যায়। থমকে যায় দরবার। উজিরও বুঝতে সময় নেয় কি ঘটছে না ঘটছে। বুঝতে পেরে সে ছুটে আসে। কি উল্টো পাল্টা বলছো হেকিম? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, আপনি আপনি আমার কাছে আসবেন না উজির সাহেব। তফাৎ যান, তফাৎ যান। উজির কাছে যায় না, ঘুরে খোদ সুলতানকে বলে, হুজুর, মনে হয় এই হেকিমের মাথা খারাপ হয়ে গেছে। হুজুর, আপনি একবার হুকুম করুন, একে আপাতত গারদে পুরিয়ে আমি তারপরে দেখছি। সুলতান হ্যাঁ না কিছু বলার আগেই উজির প্রহরীদের ডাকে। এই, কে আছিস? এদিকে আয়। এই হেকিমকে এক্ষুনি নিয়ে যায় এখান থেকে, গারদে বন্দি করে রাখ। ঠিক তখনই ছুটতে ছুটতে ঢোকে কাজী সাহেব। হুজুর, হুজুর, রেহেম করুন হুজুর, রেহেম করুন। কাজীও ঠিক একই আচরণ করে উজিরের সঙ্গে এবং একই কথা বলে। আরে আরে, ওরা ঝুট বলছে হুজুর, ওদের মাথা খারাপ হয়ে গেছে। দুজনেরই? হতেই পারে হুজুর, হয়তো ইত্তেফাক, মানে ওই কাকতালীয় আর কি। কিন্তু কিন্তু হয়েছে হুজুর। আমার বেটিও তো একই কথা বলছে উজির। আজ সকাল থেকেই ও আমাকে বারবার বলছে যে ও কবুল করেনি। আমি বলছি, আমার সামনে কবুল করেছে হুজুর, আমার সামনে করেছে, আমি নিজে কানে শুনেছি। আপনি আপনি আমাকে বিশ্বাস করছেন না হুজুর? না উজির, আর তোমাকে আমি বিশ্বাস করতে পারছি না। কাজী যখন বলেছেন শাদী হয়নি, তখন হয়নি। তার মানে আপনি কি আমাকে ছেড়ে ওই কাজীকে বিশ্বাস করবেন? শাদী বিয়ের ক্ষেত্রে তো করতেই হবে উজির। ওই কাজীই তো বলবে শাদীটা হয়েছে কি হয়নি, তাই না? কাজী না মানলে শাদী তো গ্রাহ্যই হবে না। আর ভদ্রতার মুখোশটা পরে থাকতে পারে না উজির। ছুটে দাঁড়িয়ে থাকা এক প্রহরীর হাত থেকে তলোয়ারখানা কেড়ে নিয়ে হাকিম ও কাজীর দিকে তেড়ে যায়। কে আছিস? বন্দি করো ওকে। সুলতান প্রহরীদের হুকুম দেয় উজিরকে বন্দি করার। প্রহরীরা নিমেষে ঘিরে ফেলে উজিরকে, তার হাত থেকে তলোয়ারটা ছিনিয়ে নেয়। নিয়ে যাও ওকে, ফাটকে পুড়ে রাখো, ওর বিচার হবে পরে। উজির ফাটকে বন্দি হয়। সঙ্গে বন্দি হয় উজিরের বেটাও। আর শেহজাদির শাদীটার কি হবে কাজী? হুজুর, শেহজাদি তো কবুলই করেনি এই শাদি, সুতরাং এই শাদি জায়েজ নয়, শাদি হয়নি হুজুর। শেহজাদির শাদি তো ভেঙে যায়। দৈত্য মারফত সব খবরই পেয়ে যায় আলাদিন। এবার আমাদের শাদীটা কিভাবে হবে দৈত্য? হুকুম করুন মালিক, শেহজাদিকে তুলে আনে। মাথা খারাপ?
ওসব করলে আর দেখতে হবে না। শাদির আগেই শেহজাদি আমাকে নাকচ করে দেবে। তাহলে হুজুর 7 দিন হতে আর কদিন বাকি? হিসেব করে দেখে আলাদিন এবং 8 দিনের দিন সে তার আম্মিকে পাঠায় সুলতানের কাছে। হুজুর, আপনার কথা মতো 7 দিন সময় তো শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই তোমার বেটার সঙ্গে শেহজাদির শাদির কথাটা তো। জি হুজুর। এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় বেটির শাদির ব্যাপারে খুব সাবধান হয়ে যায় সুলতান। আমাকে একটু আমার বেটির সঙ্গে কথা বলে নিতে দাও, তুমি কালকে এসো। বেটিকে বলতেই তো বেটি বেঁকে বসে। আর নয় আব্বা, আবার তুমি কোনো বাদরমুখ কালো হতকুচ্ছিত বেটে মানব কাউকে ধরে আনবে। আমি আর তার সঙ্গে শাদী করছি না। কিন্তু আমি যে ওই মহিলাকে কথা দিয়েছি বেটি, একজন সুলতান হয়ে নিজের কথার নিজেই খেলাপ করি কি করে? শেহজাদি তো জানে না যে সুলতান যার সঙ্গে তার শাদির কথা দিয়েছে সে আলাদিন, আর সুলতানও জানে না যে বেটি যাকে পছন্দ করেছে সে আলাদিন, এবং তার জন্যই সুলতানের আনা সম্বন্ধে বেটি রাজি নয়। এখন বেটি রাজি না হতে চাইলে আব্বা সুলতান আর কি করে? বেটিকে একবার জোর করে সে দারুণ ঠকেছে। মেয়েটার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। আল্লাহর মেহেরবানিতে মেয়েটা রক্ষে পেয়েছে। দ্বিতীয়বার কি আবার সে ভুল করবে? কভি নেই। তোর যেখানে মত নেই সেখানে সেখানে আমি তোর শাদি দেব না। সত্যি? একদম সত্যি। সুলতানের বেটি সুলতানকে জড়িয়ে ধরে আনন্দে, কিন্তু সুলতান পরে মহা বিপাকে। কিন্তু এই মহিলাকে নাকচ করি কি করে? সারা রাত ঘুমোতে পারে না সুলতান। পরের দিন আলাদিনের আম্মি আবার আসবে। সুলতান ভাবতে থাকে কি বলবে তাকে। হঠাৎ খেয়াল হয় সুলতানের, আচ্ছা ওই যে মণিটা দিয়েছিল ছেলেটা, অমন মণি নাকি দুনিয়ায় দুটো নেই। ভালোই ফন্দি খেলে যায় মাথায়। যদিও এটা করা উচিত নয়, কিন্তু আমার বেটির ভালোর জন্য এইটুকু অন্যায় আমি করছি। আল্লাহ আমায় মাফ করবেন। পরের দিন আলাদিনের আম্মি হাজির হতেই সুলতান তাকে স্বাগত জানায়। এসো এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সালাম হুজুর। ফেসলা কি হলো সেটা যদি জানান হুজুর তো বহুত মেহরবানি হয়। আরে সেই কারণেই তো তোমাকে আমি আসতে বলেছি। শোনো শোনো, আমার বেটি রাজি হয়েছে, সুতরাং আমারও কোনো আপত্তি নেই। সুলতানের ফেসলা শুনে বিবির দিল ঠান্ডা হয়। কিন্তু আমার বেটির একটা আবদার আছে। হুকুম করুন হুজুর। না 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 না, হুকুম নয়। আসলে রীতি অনুযায়ী দেনমোহর তো পাওয়া উচিত কিছু, তাই না? জি বিলকুল হুজুর, হুকুম করুন হুজুর। আমি দেনমোহরের ব্যবস্থা করি। হ্যাঁ, ব্যবস্থা তো করতেই হবে। তবে কিনা আমার বেটি আমার চোখের মণি। আমার যত সম্পত্তি আছে, আমার এই সালতানিয়ত, এমনকি তোমার বেটার দেওয়া ওই মণির চেয়েও আমার কাছে আমার বেটির দাম অনেক বেশি। সেটাই তো স্বাভাবিক। শুধু সুলতান কেন, যে কোনো আব্বার কাছে তার বেটির দাম নিজের জানের চেয়েও বেশি। সুতরাং যেমন তেমন দেনমোহরে তো আর আমার বেটির শাদী হতে পারে না। সে তো বিলকুল ঠিক বাত হুজুর। তার উপযুক্ত দেনমোহরের ব্যবস্থাই করা হবে হুজুর। ওসব উপযুক্ত নয়। শোনো, আমি স্পষ্ট করেই বলে দিচ্ছি, 40টা থালার প্রত্যেকটায় তোমার বেটা আমাকে যে মণি দিয়েছে তেমন 40টা করে মণি সাজিয়ে 40 জন সুন্দরী বাঁদির হাতে নিয়ে আসবে। তাদেরকে পাহারা দিয়ে আনবে 40 জন হাবসি। ঠিক আছে? দেনমোহরের বহর শুনে আলাদিনের আম্মির তো আক্কেল গুরুম হয়ে যাওয়ার জোগাড়। তার সঙ্গে সুলতান আবার জোরে। আর হ্যাঁ, থালাগুলো কিন্তু সোনার হওয়া চাই। শুনেছি তোমার বেটা নাকি কথায় কথায় সোনার থালা বের করে কামিজের নিচ থেকে। হ্যাঁ, আলাদিনের আম্মি ধরেই নেয়
এই শাদি আর হলো না। সে শুনেছে তার বেটাই বলেছে ওই মণির মতো নাকি দ্বিতীয় কোনো মণি নেই এই দুনিয়ায়। তাহলে তার বেটা কোথায় পাবে অতগুলো মণি? আমি হিসেব কষে দেখে 40টা থালার প্রত্যেকটাতে যদি 40টা করে মণি দিতে হয় তাহলে মোট 1600টা মণি লাগবে। পারবে তো তোমার বেটা এই দেনমোহর দিতে? এই প্রশ্নের উত্তর কি হওয়া উচিত আমি জানি, একটা ছোট্ট শব্দ না। তবুও আমি উত্তরটা দেয় না। তখনকার মতো কুর্নিশ জানিয়ে বিদায় নেয়। সুলতানও নিশ্চিন্ত হয়। এবার তার বেটির জন্য একটা ভালো ছেলে খুঁজতে হবে, কোনো দেশের শাহজাদা বা সুলতান। না আব্বা, আমি তাকেই শাদি করব যে আমাকে ওই উজিরের হাত থেকে বাঁচিয়েছে। কে? ও সেই ভাঙা ঘরে থাকা সুন্দর দেখতে ছেলেটা, সঙ্গে আবার একটা মুস্কো মতো লোক থাকে যার। হ্যাঁ আব্বা। কিন্তু তার কোনো সুলুক সন্ধান তো দিতেই পারছিস না বেটি। সেটাই তো সমস্যা। ছেলেটার নাম পর্যন্ত জানি না শাহজাদি বাদর। কি করে খুঁজবে তাকে? তুমি একটু চেষ্টা করে দেখো না আব্বা। আমি কি করব? দেখো না, যদি তাকে খুঁজে পেতে পারো। সুলতান তো বুঝে পায় না যে তাকে খুঁজবে কি করে। খুব চিন্তায় পড়ে যায় আলাদিনের আম্মিও। এবার কি হবে রে বেটা? আমি বলি কি, তুই বরং এবার ওই শেহজাদির স্বপ্ন দেখা ছেড়ে দে। আমরা ছাপোষা মানুষ, আমাদের ঘরে ওইসব শেহজাদা শেহজাদি স্বপ্ন কাহানির মধ্যে আসে, আদতে তারা কখনো আসে না রে। না আম্মি, আমি ওই শেহজাদিকেই শাদি করব। এই পাগল হয়েছিস নাকি? হিসাব করে দেখেছিস কটা মণি লাগবে? পাবি কোথায়? ও তুমি কিচ্ছু চিন্তা করো না আম্মি, ওই দৈত্য ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে। ব্যবস্থা আর কি করবে? ওই রকম মণি এনে দিতে হবে, তাও একটা নয়, 40টা থালার প্রত্যেকটাতে 40টা মণি, মানে মোট 1600টা মণি। সেই সঙ্গে 40টা বাঁধি আর 40টা হাফসি। পারবে এনে দিতে? আম্মিকে তো বললাম চিন্তা না করতে, কিন্তু এ তো দেখছি আমারই চিন্তা হচ্ছে। ওই মণি যদি দুনিয়ার সেরা মণি হয়, দুনিয়ায় যদি অমন মণি আর দ্বিতীয়টি নাই থেকে থাকে, তাহলে আনবে কোথা থেকে দৈত্য? না না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা, যার জন্য এত ভাবছি সেই শেহজাদি কি ভাবছে আমাকে নিয়ে? শেহজাদি তো আলাদিনকে নিয়েই ভাবছে সারাক্ষণ। কি হবে রে সৈফতিমা? কিসের আবার কি হবে গো? ওই ছেলেটা, ওকে কি আব্বাজান খুঁজে পাবে? এখনো তো খুঁজে পায়নি। তুই তো অনেক খবর রাখিস সই, বল না ওকে। হায় আল্লাহ, আমি কি করে বলবো? আমি তো তাকে দেখিনি। দেখলি না কেন মুখপুরি? খালি কাজে ফাঁকি দেওয়া। উমা, আমি আবার কাজে কখন ফাঁকি দিলাম? মলজা, দিন দুপুরে মুখের ওপর কেমন মিছে কথা বলছে দেখো। আমি যখন ঘুমোচ্ছিলাম তখন তুই কোথায় ছিলি মুখপুরি? আমার পাশে পাশে থাকতে পারিসনি? আমি কি করে থাকবো শেহজাদি? আমি তো বসেই ছিলাম তোমার মাথার কাছে। আমাকে তো উজির সাহেব বের করে দিল, নিজের বেটাকে সঙ্গে করে নিয়ে এলো, এসে আমাকে বললো বেরিয়ে যেতে। তারপর দেখি নিজেও বেরিয়ে গেল। যাবার সময় এবার দরজাটা ভালো করে বন্ধ করে দিল বাইরে থেকে। তখন তুই ঢুকতে পারলি না? রক্ষে করো, ঘরে তখন ওই বাঁদর মুখ কালো হতকুচ্ছিত বেটে বামুনটা রয়েছে। ওকে দেখলেই আমার কেমন যেন করে ওঠে। ওর মধ্যে আমি ঢুকি। ওরে শয়তানি, এই তুই আমার সই বুঝি? আমাকে ওই নচ্ছাটার কবলে ফেলে রেখে তুই পালিয়ে গেলি? পালাতে পারলি? আমি কি করব বলো শেহজাদি? আমি যে বাঁধি, আমার তো আর হুকুম চলে না। তা বেশ, তাহলে বুদ্ধি দে। কি বুদ্ধি দেব? তাকে পাই কি করে সে বুদ্ধি দে। তাই বা আমি কি করে বলি বলো? তুই না একেবারে ফালতু, কোনো কাজের না। আচ্ছা শোন না, কি আমরা যদি রাতের বেলা বেরিয়ে ওকে খুঁজি? হায় আল্লাহ, শেহজাদি রাতের বেলা ছেলে খুঁজতে বেরোবে? কি বলছো, কি তোমার খেয়াল আছে? আরে ধুর, তুই এমন মাথা মোটা আমি জানতাম না। আরে আমরা কি এমনি এমনি বেরোবো নাকি?
ছদ্মবেশে বেরোবো, কেমন হবে? খুব বাজে হবে। কেন রে মুখপুরি, তুই বুঝি আমার ভালো চাস না? ভালো তো চাই শেহজাদি, কিন্তু রাতের বেলা সবাই বাড়িতে ঘুমোয়। রাতের বেলা তাকে পাবে কোথায় তুমি? বাড়ি বাড়ি খুঁজতে যাবে নাকি? আর তাছাড়া আরো একটা কথা আছে। কি কথা? ওই ছেলেটা যদি এই শহরের না হয়, যদি অন্য কোথাও থাকে। তাও ঠিক, তাহলে কি করব? আল্লাহর কাছে দোয়া চাও, একমাত্র তিনিই এখন তোমাকে বাঁচাতে পারেন। নইলে সত্যি সত্যি আমি বিষ খেয়ে মরবো কিন্তু। এই আমি তোকে বলে দিলাম, তুই দেখে নিস। अजीब इत्तेफाक। শাহজাদি বদর আলাদিনের জন্য হয়রান, শাহজাদির জন্য সুলতানও পরেশান। শাহজাদি যাকে চায় তাকে খুঁজে এনে দেয় কি করে সুলতান? এদিকে শাহজাদি যাকে চায় সেই আলাদিনও শাহজাদির জন্য পাগল। কিন্তু মাঝে একটাই বাধা, সেই দেনমোহরের শর্ত। সেই শর্তই আবার সুলতানের সুখের কারণ। কারণ ওই যে মহিলার বেটার সঙ্গে সুলতান শাহজাদির বিয়ে দেবে বলে কথা দিয়ে ফেলেছিল, সেটা কাটানো গেছে এই শর্তে। কিন্তু সুলতান তো আর জানে না যে না কাটালেই হয়তো ভালো হতো। ওই মহিলার ছেলেই তো আলাদিন, যাকে চায় শাহজাদি। শাহজাদিও জানে না, আর আলাদিন সে জানে না যে শাহজাদি তার জন্য অপেক্ষা করে বসে আছে। খুব জটিল হয়ে দাঁড়িয়েছে পরিস্থিতিটা। ইস, যদি একবার শেহজাদি আলাদিনের ঠিকানাটা জেনে নিত, অন্তত নামটাও তো জেনে নিলে পারত। শেহজাদির আর দোষ কি বলো দুনিয়াজাদ, সে নিজেই তখন ঝামেলার মধ্যে রয়েছে। তার উপর দৈত্যের জাদু তাকে আরো চমকে দিয়েছে। ওই অবস্থায় এসব কথা মাথায় আসে কারোর? মাথায় আসে না ঠিকই, কিন্তু হুজুর, আমরা যে তাই নিয়ে মোটেও চিন্তিত নই। আমরা শুধু জানতে চাই শাদিটা শেষ পর্যন্ত হলো কি করে। জানি তার জন্য অপেক্ষা করতে হবে। বেগম আজ আর সে কাহানি বলবেন না। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, আলাদিন, ঋতব্রত, উজির, অর্ঘ্যমাল্য মাইতি, কাজী, অভিজিৎ বিশ্বাস, ঘোষক, শেখর, দৈত্য, সৌভিক গুহ সরকার, ফাতিমা, চিত্রাঙ্গী রয়, বদর, শ্রমণা রয় চৌধুরী, বিবি, সঙ্গীতা গাঙ্গুলি, সুলতান, পার্থ রয়, হাসান, অভিজিৎ বিশ্বাস, হেকিম, সুদীপ্ত ঘোষ। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।